রাতের অন্ধকারটা এই গায়ে যেন একটা স্যাঁতস্যাঁতে ভারী চাদরের মতো নেমে আসে। নিস্তব্ধতা এখানে শুধু শব্দের অভাব নয়, তার নিজস্ব একটা ওজন আছে যা বুকের ওপর চেপে বসে। ভবেশের পাপের বাক্সটা কেন মাটির তলায় কাঁদে রে? শুনতে পাস না তুই? হ্যাঁ, কেমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। দাওয়ার এক কোণে অন্ধকারে প্রায় মিশে গিয়ে কথাগুলো বিড়বিড় করে বলছিল বিমলা পিসি। বয়সের ভারে নজ্জ শীর্ণকায় একটা শরীর, যেন চামড়ায় মোড়ানো শুকনো কাঠ। ছানি পড়া ঘোলাটে দুটো চোখ দিয়ে সে শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে দাওয়ার বাইরে ঘন অন্ধকারের দিকে। এই প্রলাপ নতুন কিছু নয়। 25 বছর আগে এই তল্লাটের একমাত্র দাইমা ছিল বিমলা। কত শত প্রাণ তার এই দুই হাতের মধ্যে দিয়ে প্রথম পৃথিবীর আলো দেখেছে। কত নারী কাটার রক্তের দাগ লেগেছে ওই চামড়া কুঁচকে যাওয়া রুক্ষ আঙুলগুলোতে, তার কোনো হিসেব নেই। কিন্তু এখন স্মৃতির খাতাটা বড্ড ঝাপসা। দীর্ঘকাল আগে বিধবা হওয়া বিমলার তিনকুলে আপন বলতে এই ভাইপো হরেন ছাড়া আর কেউ নেই। তাই শেষ বয়সের এই আশ্রয়টুকু হরেনই দিয়েছে। হরেন জানে বয়সের দোষে মানুষের মাথার তার মাঝে মাঝে ছিঁড়ে যায়। তাই পিসির ওই ভবেশের পাপের বাক্স আর মাটির তলার কান্নার প্রলাপকে সে নিছকই এক বৃদ্ধার অর্থহীন বকুনি ভেবে উড়িয়ে দেয়। হরেনের এই আধখ্যাচড়া বাড়ির কিছুটা অংশ এখনো ঠিকমতো গাঁথা হয়নি। পলেস্তারা তো দূরের কথা, উত্তরের দিকের দেওয়ালটায় শুধুই এবড়ো খেবড়ো ইটের খাঁজ। রঙের কোনো প্রলেপ নেই, কারণ ওপরে দোতলা তোলার একটা অস্পষ্ট স্বপ্ন হরেনের বুকে চাপা আছে। সেই রুক্ষ ইটের দেওয়ালের গায়ে হারিকেনের হলদেটে আলো পড়ে এক মায়াবী দীর্ঘ ছায়ার জন্ম দিয়েছে। দাওয়ায় বসে রাতের খাওয়া সারছিল হরেন। আজ বিকেলে নদী থেকে বেশ বড় সাইজের একটা মাছ ধরে এনেছিল সে। পিসি রেঁধেছে। আজকাল পিসির রান্নার কোনো ঠিক ঠিকানা নেই। স্মৃতির গোলমেলের সাথে সাথে স্বাদের বোধটাও যেন উবে গেছে। যেদিন মাছে নুন দেওয়ার কথা সেদিন মুঠো মুঠো চিনি দিয়ে ফেলে, আবার যেদিন চিনি দেওয়ার কথা সেদিন তরকারি নুনে করকরে হয়ে যায়। আজকের মাছের ঝোলটাও কেমন একটা অদ্ভুত মিষ্টি স্বাদের হয়েছে। সর্ষের তেলের ঝাঁঝালো গন্ধের সাথে একটা কালচে পোড়া গন্ধ মিশে আছে। তবু হরেন টু শব্দ না করে সশব্দে ভাত মেখে খেয়ে চলেছে। পুরনো অ্যালুমিনিয়ামের থালায় আঙুলের ঘর্ষণে খচখচ একটা শব্দ উঠছে, যা রাতের এই অস্বাভাবিক নীরবতায় বড্ড কানে লাগে। খাওয়া শেষ করে হরেন অভ্যাসবশত মাছের বড় কাঁটাগুলো থালার একপাশে জড়ো করল। এটা বাঘার জন্য। বাঘা রাস্তার একটা সাধারণ নেড়ি কুকুর, কিন্তু হরেনের বড্ড ন্যাওটা। হরেন বাড়িতে ঢুকলেই কোত্থেকে যেন লেজ নাড়তে নাড়তে হাজির হয়ে যায়। পায়ে পায়ে ঘোরে, এঁটো কাটার আশায় দাওয়ার নিচে গোল হয়ে শুয়ে থাকে। কিন্তু আজ হঠাৎ হরেনের খেয়াল হলো বাঘাকে তো সকাল থেকেই একবারের জন্য দেখা যায়নি। যে কুকুরটা ওর গায়ের গন্ধ পেলেই ছুটে আসে, সে আজ রাতের খাবারের সময়ও অনুপস্থিত। হরেন হাত ধুতে ধুতে দাওয়ার নিচে ঘন অন্ধকারের দিকে উঁকি দিল। গামছায় হাত মুছতে মুছতে জিজ্ঞেস করল, পিসি, বাঘাকে দেখেছিস কোথাও? ব্যাটাকে তো আজ সকাল থেকে দেখছি না, কোথায় গেল বল দেখিনি। বিমলা পিসি দাওয়ার খুঁটিতে হেলান দিয়ে বসে একইভাবে দুলছিল। ভাইপোর কোনো কথার উত্তর দিল না সে। তার সেই ঘোলাটে ছানি পড়া চোখের দৃষ্টি বাইরের জমাট অন্ধকারের দিকেই নিবদ্ধ। শুধু তার ফোকলা মাড়ি থেকে আবার একটা অস্পষ্ট ফিসফিসানি বেরিয়ে এলো। মাটির নিচে বড় অন্ধকার রে বাপ, ওখানে ওখানে সবাই কাঁদে। সবাই কাঁদে। হরেনের বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল।
হঠাৎ করেই বাইরের ঝিঁঝির ডাকটাও যেন থেমে গেছে। চারিদিক বড্ড নিঝুম, বড্ড ফাঁকা। একটা চাপা অস্বস্তি সাপের মতো ওর মেরুদণ্ড বেয়ে উপরে উঠতে শুরু করলো। বাঘা কুকুরটা সাধারণ কোনো নেড়ি নয়, ওর খুব কাছের। কুকুরগুলো নাকি মানুষের চেয়েও বেশি কিছু দেখতে পায়, বুঝতে পারে। বাঘার এই হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়াটা হরিণের মনে একটা অদ্ভুত খটকা তৈরি করল। তুই বরং খেয়ে নিয়ে শুয়ে পড় পিসি, দরজাটা ভেজিয়ে দিস। আমি একটু আসছি, দেখি হারামজাদাটা কোথায় গেল। হরেন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। তারপর আর দাঁড়ালো না। দাওয়ার এক কোণ থেকে পুরনো হারিকেনটা তুলে নিল সে। দেশলাই ঢুকে সলতেটা জ্বালাতেই কেরোসিনের একটা চেনা কটু গন্ধ নাকে এসে ধাক্কা মারল। আলোটা একটু উস্কে দিতেই হলদেটে আভাটা চারপাশের জমাট অন্ধকারকে কিছুটা হলেও ঠেলে সরিয়ে দিল। বাইরে মেঘলা আকাশ, বাতাসে কেমন একটা সোঁদা ঘুমুট ভাব। বৃষ্টি নামতে পারে যে কোনো সময়, তাই বাঁ হাতের মুঠোয় একটা পুরনো কালো ছাতা শক্ত করে ধরে ডান হাতে হারিকেনের আংটাটা ঝুলিয়ে হরেন দাওয়ার সিঁড়ি বেয়ে নিচে নামল। পায়ের নিচে ভিজে ঘাস আর সামনে সীমাহীন অন্ধকার। হারিকেনের আলোটা কেবল কয়েক হাত দূর অবধি পথ দেখাচ্ছে, তারপরেই সব গ্রাস করে নিয়েছে রাতের কালো হাঁ। পিসির ওই বিড়বিড়ানিটা তখনও পেছন থেকে ভেসে আসছে, তবে এবার আর তা হরেনের কানে পৌঁছল না। সে তখন হারিকেন আর ছাতা হাতে বাঘাকে খোঁজার তাগিদে সেই জমাট অন্ধকারের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গ্রামের সেই নিস্তব্ধ মেঠো রাস্তার দিকে। গ্রামের এই সময়টায় একটা অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করে চারপাশকে। শহরের মতো এখানে আলোর দূষণ নেই, তাই অমাবস্যার এই ঘুটঘুটে অন্ধকারে আকাশটাও কেমন যেন একটা কালো ক্যানভাসের মতো মাটির কাছাকাছি নেমে এসেছে। শুধু ব্যাঙের এক টানা গ্যাঙর গ্যাঙর আর মাঝে মাঝে দূরে কোথাও শেয়ালের হাঁক ডাক, এছাড়া আর কোনো শব্দ নেই। বাতাস একেবারে থমথমে, গাছের পাতাও নড়ছে না। বাঘা, আয় 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 বাঘা, আয়। আরে কোথায় হরেন গেলি ডাকল, বাঘা? বাঘা, কোনো সাড়া শব্দ নেই। আয়, আয়, বাঘা, হারিকেনের আয়। হলদেটে আলোয় রাস্তার দুপাশের বাঁশবাগান আর আগাছার জঙ্গলগুলোকে কেমন যেন দানবীয় মনে হচ্ছে। ছায়ার রূপ বদলে যাচ্ছে ক্ষণে ক্ষণে। হরেন সারা গ্রাম ঢুঁ মারল। বটতলার মোড়, নদীর ঘাটের দিকটা, এমনকি পঞ্চায়েত ঘরের পেছনের ফাঁকা মাঠটাও বাদ রাখল না সে। কিন্তু বাঘার কোনো দেখা নেই। এবার একটা জেদ চেপে বসল হরেনের মনে। একটা নেড়ি কুকুর, সে তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। নিশ্চয়ই কোথাও আটকে পড়েছে বা কোনো বিপদে পড়েছে, কিন্তু কোথায়? হঠাৎ হরেনের মনে পড়ল গ্রামের এক প্রান্তে থাকা সেই চাটুর্যেদের পুরনো চালকলটার কথা। বহুকাল ধরে পরিত্যক্ত পড়ে আছে ওটা। একসময় ওই চালকলের ভোঁপু বাজলে সারা গ্রামের মানুষ সময় মতো মেলাত। আর আজ ওই বিশাল ইমারতটা যেন একটা কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। টিনের চালগুলো জায়গায় জায়গায় ভেঙে পড়েছে, মরচে ধরেছে লোহার বড় বড় যন্ত্রপাতিগুলোতে। চারপাশ ঘিরে গজিয়ে উঠেছে মানুষের সমান উঁচু বুনো ঘাস আর বিষাক্ত আগাছার জঙ্গল। কিন্তু চালকলটা শুধু পরিত্যক্তই নয়, ওটা নিয়ে গ্রামের মানুষের মনে একটা গভীর আদিম ভয় কাজ করে। কেউ বিশেষ একটা অমুখও হয় না, ভুল করেও না। দিনের বেলাতেও লোকে ওই রাস্তাটা এড়িয়ে চলে। শোনা যায় অনেক বছর আগে ওই চালকলে একটা বীভৎস দুর্ঘটনা ঘটেছিল। তারপর থেকে জায়গাটা কেমন যেন অভিশপ্ত। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলেন ওখানে নাকি বাতাস ভারী হয়ে থাকে, আর রাতের অন্ধকারে নাকি মাঝে মাঝেই অদ্ভুত সব শব্দ শোনা যায়।
সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো চালকলের চারপাশের সীমানাটা লাল হলুদ আর কালো সুতো দিয়ে ঘেরা, কিন্তু ওই সুতোর বেষ্টনে যেন একটা অঘোষিত লক্ষণ রেখা। সবাই বিশ্বাস করে ওই সুতো পেরিয়ে ভেতরে ঢুকলে আর কেউ আস্ত ফেরে না। একটা অজানা অশরীরী ভয়ের চাদর সবসময় জায়গাটাকে ঢেকে রাখে। কিন্তু আজ হরেনের মনটা মানল না। রাত খুব একটা বেশি হয়নি, মেরে কেটে 10টা কি 10:30। বাঘাকে না পেয়ে ওর বুকের ভেতরটা কেমন যেন খালি খালি লাগছে। একটা কুকুর যার একমাত্র আশ্রয় ও নিজে, তাকে এভাবে ফেলে রাখা যায় না। পিসির ওই প্রলাপগুলো হঠাৎ করেই আবার ওর মাথার ভেতর ঘুরপাক খেতে শুরু করলো। মাটির নিচে বড্ড অন্ধকার রে, ওখানে সবাই কাঁদে, সবাই। একটা অস্বস্তি, একটা শীতল স্রোত ওর শির দাঁড়া বেয়ে নেমে গেল। না, ওকে যেতেই হবে। ওই চালকলেই হয়তো বাঘা আটকে আছে। হারিকেনটা শক্ত করে চেপে ধরল হরিণ। হাতের ছাতাটা বগলে চেপে ধরে সে পা বাড়ালো সে নিষিদ্ধ এলাকার দিকে। বুকের ভেতর ধুকপুকানিটা একটু বেড়ে গেছে, কিন্তু জেদটা তার চেয়েও বেশি। চালকলের কাছাকাছি পৌঁছতেই বাতাসটা যেন হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। ভিজে মাটির গন্ধের বদলে নাকে এলো একটা পুরনো বদ্ধ ঘরের পচা গন্ধ। যেন বহু বছর ধরে বন্ধ থাকা কোনো ভল্টের দরজা কেউ খুলে দিয়েছে। হারিকেনের টিমটিমে আলোয় হরিণ দেখল সেই লাল হলুদ সুতোগুলো বাতাসে একটু একটু কাঁপছে। একটা অদ্ভুত অস্বস্তি ওর গলাটা শুকিয়ে দিল। বাঘা? গলাটা একটু কেঁপে গেল হরিণের। আর ঠিক তখনই বহু দূর থেকে চালকলের ওই ভাঙা টিনের চাল আর লোহা লক্করের স্তূপের ভেতর থেকে একটা অস্পষ্ট গোঙানির মতো শব্দ ভেসে এলো। শব্দটা এতটাই ক্ষীণ যে মনে হলো যেন মাটির তলা থেকে কেউ কাঁদছে। হরিণের বুকের স্পন্দন মুহূর্তে কয়েক গুণ বেড়ে গেল। শব্দটা বাঘারি, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু শব্দটা কেমন যেন অদ্ভুত, ঠিক যন্ত্রণা নয়, একটা চরম আতঙ্কের গোঙানি। হরিণ আর দাঁড়ালো না। লাল হলুদ সুতোর সেই অদৃশ্য লক্ষণ রেখা পেরিয়ে সে পা রাখল চালকলের সেই অভিশপ্ত সীমানায়। হারিকেনের আলোটায় ওর নিজের ছায়াটাই যেন একটা অতিকায় দানবের মতো ওর সামনে নাচতে লাগলো। চারপাশের উঁচু ঘাসগুলো সাপের মতো ওর পা জড়িয়ে ধরতে চাইল। একটা দম বন্ধ করা পরিবেশ, যেখানে প্রতিটা পদক্ষেপেই যেন মৃত্যুর গন্ধ মিশে আছে। হরিণ জানে না ওর জন্য সামনে কি অপেক্ষা করে আছে, কিন্তু ওই অন্ধকারের ভেতর থেকে ভেসে আসা বাঘার ওই কুঁই কুঁই শব্দটা ওকে যেন চুম্বকের মতো টেনে নিয়ে যাচ্ছে। পিসির সেই প্রলাপগুলো আবার ওর কানের কাছে ফিস ফিস করে উঠল। ভবেশের পাপের বাক্সটা এখনো মাটির তলায় কাঁদে, মাটির তলায় কাঁদে, কাঁদে। বাঘা, বাঘা, এই বাঘা। হরিণ ঢোক গিলল। হারিকেনটা আরেকটু উপরে তুলে সে এগোতে লাগল সেই গাঢ় জমাট অন্ধকারের দিকে। লাল হলুদ সুতোর সেই অদৃশ্য বেষ্টনী পেরোতেই বাতাসটা যেন আরো ভারী হয়ে এলো। চালকলের সেই প্রকাণ্ড ভগ্নপ্রায় কাঠামোর ভেতর তখনও একটানা ভেসে আসছে সেই কুকুরের করুণ বুকচেরা গোঙানিটা।
যেন অন্ধকারের কোনো অতল গহ্বর থেকে কেউ প্রাণপণে সাহায্য চাইছে। হারিকেনটা আরেকটু উঁচুতে তুলে ধরল হরেন। ম্লান হলদেটে আলোয় চারপাশের ঘাস আর আগাছার জঙ্গল অদ্ভুত সব আকার নিচ্ছে। হঠাৎ পায়ের কাছে নজর পড়তেই হরেনের শ্বাস প্রশ্বাস আটকে এলো। ভিজে মাটির ওপর ঘাসের ফাঁকে ফাঁকে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য সাদাটে হাড়গোড়। মানুষের নাকি কোনো পশুর তা বোঝার উপায় নেই, তবে কয়েকটা খুলি অর্ধেক মাটি আর কাদায় গেঁথে আছে। জায়গাটার ওপর যেন মৃত্যুর এক স্থায়ী চাদর বিছানো। একটা বিদঘুটে পচা গন্ধ নাকে আসতে হরেনের গা গুলিয়ে উঠল। পায়ের পাতাটা একটু সরাতেই ঘাসের জঙ্গল দুমড়ে সর সর করে একটা শব্দ হলো। চমকে দুপা পিছিয়ে গেল হরেন। বুকটা ধরফর করে উঠল হাতুড়ির মতো। একটা বেশ বড় সড়ো সাপ শুকনো পাতা আর কাদার ওপর দিয়ে এঁকে বেঁকে মিলিয়ে গেল চালকলের ভাঙা দেওয়ালটার দিকে। চারপাশের এই মৃত্যুপুরীতে ওই সরীসৃপটার শীতল উপস্থিতি হরেনের স্নায়ুর উপর এক অসহ্য চাপ তৈরি করল। কিন্তু বাঘার গোঙানিটা ওকে ফিরে যেতে দিল না। চালকলের একটা পেল্লায় জানালা, যার গ্রিলগুলো কবেই খসে পড়েছে। একটি কাঠের পাল্লা অপেক্ষাকৃত ভাঙা দেখে মনে হলো জায়গাটা দুর্বল। পা দিয়ে জোরে লাথি কষাতেই কিছুটা জায়গা ভেঙে পড়ে গেল। এবং সেখান দিয়ে সেই ফাঁক গলে ভেতরে ঢুকতে বিশেষ একটা অসুবিধা হলো না হরেনের। ভেতরে পা রাখতেই যেন একটা অন্য জগতে এসে পড়ল সে। দীর্ঘদিনের রুদ্ধ স্যাঁতস্যাঁতে পচা গন্ধ আর ধুলোর আস্তরণ এক ধাক্কায় নাকে ঢুকল। মাথার উপর থেকে হঠাৎ এক ঝাঁক চামচিকা বিকট শব্দে ডানা ঝাপটে উড়ে গেল অন্ধকারের দিকে। সেই ডানার ঝাপটানিতে হারিকেনের শিখাটা একবার কেঁপে উঠে আবার স্থির হল। পরিবেশটা এমন গা ছমছমে যে নিজের নিঃশ্বাসের শব্দটাও যেন কানের কাছে মেঘ ঢাকার মতো শোনাচ্ছে। বাঘা, বাঘা, গলা দিয়ে স্বর ফুটল না। হারিকেনের আলোটা মেঝের ওপর ফেলতেই হরেনের পেট গুলিয়ে উঠল। সারা মেঝে জুড়ে ছড়িয়ে আছে ছোট বড় অজস্র হাড়গোড়। তার ফাঁকে ফাঁকে পড়ে আছে মরা ইঁদুর আর শুকনো চামচিকের মৃতদেহ। যেন এই চালকলটা কোনো এক অদৃশ্য শিকারীর নিজস্ব কসাইখানা। হরেন আলোটা একটু ওপরে তুলল। এক সময়ের দোতলা এই চালকলের পুরোটাই প্রায় কাঠের তৈরি। মোটা মোটা শাল কাঠের থাম, আর তার উপর দোতলায় ওঠার একটা চওড়া কাঠের সিঁড়ি। সিঁড়ির রেলিং ভেঙে গেছে। ধাপগুলোতে জমে আছে বছরের পর বছর ধরে জমতে থাকা পুরো ধুলো আর ঝুল। কুকুরের কান্নার আওয়াজটা আসছে ওই দোতলার অন্ধকার মাচার উপর থেকে। বুকের ভেতর এক আদিম আতঙ্ক আর বাঘাকে বাঁচানোর মরিয়া জেদ নিয়ে সিঁড়িতে পা রাখল হরেন। মর মর মচমচ করে শব্দ হলো। হরেনের শরীরের ভারে দীর্ঘদিনের পুরনো আধপচা কাঠের সিঁড়িটা আর্তনাদ করে উঠল। এই ঘুটঘুটে নিস্তব্ধতার মধ্যে সেই শব্দটা যেন বহুগুণ তীব্র হয়ে আছড়ে পড়ছে চালকলের দেওয়ালে। প্রতিটি পদক্ষেপে সিঁড়িটা কাঁপছে। হরেনের মনে হচ্ছে এই বুঝি কাঠের ধাপ ভেঙে সে তলিয়ে যাবে নিচের ওই হাড়গোড়ের স্তূপে। মাঝামাঝি উঠতেই হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। দোতলার মাচার উপর থেকে কুকুরের সেই একটানা গোঙানিটা একেবারে থেমে গেল।
মাঝপথে যেন কেউ গলা টিপে শব্দটা গিলে নিয়েছে। হরেন থমকে দাঁড়ালো। শুরু হলো এক হাড় হিম করা জমাট নিস্তব্ধতা। চামচিকার ডানার শব্দ বা বাতাসের শাঁসা আওয়াজ কিছুই নেই, শুধু নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানিটা শুনতে পাচ্ছে সে। কয়েক মুহূর্ত কাটার পর উপরের সেই জমাট অন্ধকারের ভেতর থেকে একটা নতুন শব্দ আসতে শুরু করলো, কড়মড় কড়মড় করে। ঠিক যেন একটা বড় পশুর শক্ত হাড়গোড় দুমড়ে মোচড়ে ভেঙে ফেলার শুকনো বিভৎস আওয়াজ। কড়কড় করে চিবনোর শব্দ। হরেনের সারা শরীর আতঙ্কে পাথরের মতো জমে গেল। ওর পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে বলে মনে হলো। ধীরে ধীরে কোনো মতে একটা একটা করে সিঁড়ির ধাপ ভেঙে দোতলার কাঠের মাচায় উঠে এলো হরেন। হারিকেনের আলোটা দিয়ে চারপাশের অন্ধকার হাতড়াতে লাগলো। বাঘা, বিশাল ফাঁকা জায়গা, ইতস্তত পড়ে আছে ভাঙা কাঠের বাক্স আর বাতিল যন্ত্রপাতি, কিন্তু আওয়াজটা কোথা থেকে আসছে? হরেন যখন দিশেহারার মতো চারিদিকে দেখছে, ঠিক তখনই ওপর থেকে একটা উষ্ণ তরল বিন্দু ওর মাথার চুলে এসে পড়ল। বৃষ্টি না, চালকলের ছাদ তো টিনের। হরেন কাঁপা কাঁপা হাতটা মাথায় ঠেকাল। কিছু একটা চটচটে আঠালো জিনিস ওর আঙুলে লেগেছে। হাতটা নামিয়ে হারিকেনের ম্লান আলোর সামনে ধরতেই হরেনের চোখের মণি দুটো স্থির হয়ে গেল। রক্ত, গাঢ় কালচে লাল রঙের টাটকা রক্ত। রক্তের একটা কাঁচা মেটালিক গন্ধ ওর নাকে এসে ঝাপটা মারল। ভয়ে কাঁপতে কাঁপতে প্রায় অসাড় হয়ে যাওয়া ঘাটটা উপরে তুলল হরেন। হারিকেনটা তুলে ধরল মাথার উপরের কড়ি কাঠের দিকে। উপরের অন্ধকার কড়ি কাঠের গায়ে সেঁটে আছে একটা বিশাল কুচকুচে কালো ছায়ামূর্তি। তার লম্বা রোমশ দুটো হাতের মধ্যে ধরা আছে একটা রক্তাক্ত মাংসপিণ্ড। আলোটা আরেকটু স্পষ্ট হতেই হরেন দেখল সেই মাংসপিণ্ডটা আর কেউ নয়, বাঘা। বাঘার নিথর ছিন্ন ভিন্ন শরীরটাকে দু হাতে আঁকড়ে ধরে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে সেই অন্ধকার অবয়বটা। মুখ থেকে টপ টপ করে রক্ত পড়ছে নিচের মেঝেতে। হারিকেনের আলো চোখে পড়তে জীবনও থামিয়ে দিল মূর্তিটা। ধীরে ধীরে মাথা ঘোরালো নিচের দিকে। ঘুটঘুটে কালো একটা অবয়বের মধ্যে দুটো চোখ জল জল করে উঠল, ঠিক যেন জ্বলন্ত উনুনের ভেতরের আগুনের ভাটা। সেই চোখের দৃষ্টিতে কোনো মানবিকতা নেই, আছে শুধু এক আদিম পাশবিক ক্ষুধা। হরেনের চোখের সাথে সেই জ্বলন্ত ভাটার মতো চোখের দৃষ্টি মিলল। কয়েক সেকেন্ডের জন্য সময় যেন থমকে গেল, আর এরপরেই একটা বিভৎস অবজ্ঞায় বাঘার আধ খাওয়া মৃতদেহটাকে এক পাশে ছুঁড়ে ফেলে দিল মূর্তিটা। ধড়াম করে একটা ভারী শব্দে মৃতদেহটা আছড়ে পড়ল কাঠের মেঝের ওপর। আর পর মুহূর্তেই কোনো শব্দ না করে কড়িকাঠ থেকে সোজা হরেনের সামনে কাঠের মাচায় লাফিয়ে নামল সেই কালো লিকলিকে অবয়বটা। কিন্তু মূর্তিটা মানুষের মতো দুই পায়ে দাঁড়ালো না। হারিকেনের কাঁপা কাঁপা আলোয় হরেন দেখল এক অকল্পনীয় দৃশ্য।
সেই লিকলিকে কালো অবয়বটার হাত এবং পাগুলো মানুষের মতো নয়, মাকড়সার মতো সম্পূর্ণ উল্টো দিকে বাঁকানো। হাঁটু আর কনুইয়ের হাড়গুলো পেছনের দিকে ঠেলে বেরিয়ে আসছে। সেই উল্টো দিকে বাঁকানো চার পেয়ে ভর করে ঘাটটা অদ্ভুতভাবে একপাশে কাত করে হরেনের দিকে ধীরে ধীরে এগোতে শুরু করলো সেই অমানসিক সত্তাটা। ভয় অজান্তেই দুপা পিছিয়ে গেল হরেন। গলার কাছে একটা শুকনো দলা পাকিয়ে উঠছে। চিৎকার করতে চাইলেও গলা চিরে কোনো আওয়াজ বেরোলো না। পায়ের তলার কাঠগুলো যেন ওর কাঁপুনির সাথে থর থর করে কাঁপছে। কালো উল্টো দিকে বাঁকানো হাত পায়ের সেই বিভৎস মূর্তিটা ঘাটটাকে অদ্ভুতভাবে একপাশে হেলিয়ে চার পায়ে ওর দিকে এগোতে শুরু করলো। আর ঠিক তখনই চালকলের সেই জমাট নিস্তব্ধতা চিরে একটা হাড় হিম করা শব্দ বেরিয়ে এলো মূর্তিটার গলা ছিঁড়ে। একদম বাঘার গলা, অবিকল সেই করুণ বুক চেরা কান্নার আওয়াজ। হরেনের স্নায়ুগুলো যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। একটা অমানসিক সত্তা ওর পোষা কুকুরের গলার স্বর নকল করছে, কিন্তু সেই বিভ্রম কয়েক সেকেন্ডও টিকল না। বাঘার সেই করুণ কান্নাটা ধীরে ধীরে একটা বিকৃত ভাঙা ভাঙা মানুষের হাসিতে পাল্টে যেতে লাগলো। হরেনের মাথার ভেতরটা শূন্য হয়ে গেল। পাগলের মতো পেছোতে গিয়ে হরেনের পা ঠেকলো মেঝের ওপর পড়ে থাকা একটা ভারী জিনিসে। একটা মরচে ধরা পুরনো লোহার রড। কোনো মতে রডটা তুলে নিল সে। আর ঠিক সেই মুহূর্তে মূর্তিটা অবিশ্বাস্য দ্রুততায় চালকলের লম্বালম্বি কাঠের দেওয়াল বেয়ে টিকটিকির মতো ওপরে উঠে গেল। টিনের চালের কড়ি কাঠের সাথে সম্পূর্ণ উল্টো হয়ে ঝুলে ঘাড় ঘুরিয়ে হরেনের দিকে তাকালো সে। জলজলে চোখ দুটোয় একটা পাশবিক আক্রোশ। আর পর মুহূর্তে গলার ভেতর থেকে একটা সাপের মতো হিস হিস শব্দ করে ছাদ থেকে সোজা হরেনের ওপর ঝাঁপিয়ে পড়ল অবয়বটা। বাঁচার মরিয়া তাগিদে হরেন চোখ দুটো শক্ত করে বুজে হাতের লোহার রডটা সজোরে চালিয়ে দিল সামনের অন্ধকারের দিকে। রডটা সজোরে মূর্তির গায়ে বিঁধতেই একটা অভাবনীয় ঘটনা ঘটল। হরেন ভেবেছিল কোনো পিশাচের বিকট গর্জন শুনতে পাবে কিংবা মূর্তিটা কালো ধোঁয়ায় মিলিয়ে যাবে, কিন্তু তার বদলে চালকলের দেওয়াল কাঁপিয়ে একটা চরম যন্ত্রণা কাতর ভয়ার্ত চিৎকার মানুষের গলায় ডুকরে কেঁদে উঠল। হরেন ছিটকে চোখ খুলল। হারিকেনের কাঁপা কাঁপা হলদেটে আলোয় সে যা দেখল তাতে ভূতের ভয়ের চেয়েও এক চরম বাস্তবিক বিভীষিকায় ওর শরীরের সমস্ত রক্ত যেন বরফ হয়ে গেল। মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে ডুকরে ডুকরে কাঁদছে কোনো অশরীরই নয়, একটা সম্পূর্ণ উলঙ্গ কঙ্কালসার মানুষ। রডের প্রচণ্ড ঘায়ে লোকটার কলের বোন বা বলা যেতে পারে কণ্ঠার হাড়টা বিশ্রীভাবে ভেঙে দেবে গেছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো এত বড় আঘাত পাওয়ার পরও লোকটা হরেনকে পাল্টা আক্রমণ করল না। উল্টা ঠিক একটা প্রচণ্ড ভয় পাওয়া মার খাওয়া পথ কুকুরের মতো মাটি ঘষতে ঘষতে পেছনের দিকে সরতে লাগল। লোকটা ঘষতে ঘষতে দোতলার মাচার একেবারে পেছনের দিকে একটা অন্ধকার ঘুপচি ঘরের ভেতর সেঁধিয়ে গেল। হরেনের হাত পা তখন থর থর করে কাঁপছে। হাতের রডটা মেঝের ওপর নামিয়ে রেখে হারিকেনটা তুলে ধরে সন্তর্পণে ওই ঘুপচি ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো সে। আলোর পরিধিটা ঘরের ভেতর পড়তেই হরেনের শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত নেমে গেল। ঘরটা কোনো ভূতের আস্তানা নয়, ওটা একটা জলজ্যান্ত নরক। দীর্ঘদিনের মানুষের মলমূত্র আর পচা
মাংসের উৎকট গন্ধে হরেনের নাড়ি বড়ি যেন উল্টে আসতে চাইল। ঘরের এক কোণে রাখা আছে দামি কাঁসার তৈরি কয়েকটা পুরনো থালা আর বাটি, যেগুলো সাধারণত একটু বিত্তশালী মানুষেরা বাড়িতে শখের কুকুরকে খেতে দেওয়ার জন্য ব্যবহার করে। বাটিগুলোর চারপাশে অজস্র ইঁদুর, চামচিকে আর পাখির আধ খাওয়া হাড়গোড় ছড়ানো। কিন্তু হরেনের চোখ আটকে গেল ঘরের ঠিক মাঝখানে। সেখানে একটা ভারী লোহার খুঁটি পোতা, সেই খুঁটির সাথে একটা মোটা লোহার শিকল বাঁধা, আর শিকলের অন্য প্রান্তটা গিয়ে শেষ হয়েছে ওই কঙ্কালসার মানুষটার ডান পায়ের গোড়ালিতে। শিকলটা বহু বছর আগে মাঝখান থেকে হয়তো ছিঁড়ে গেছে, কিন্তু গোড়ালির লোহার আংটাটার ওপর দিয়ে লোকটার পায়ের চামড়া আর মাংস গজিয়ে সেটা এখন শরীরেরই একটা বীভৎস অংশে পরিণত হয়েছে। দিনের পর দিন চার পেয়ে পশুর মতো হাঁটতে হাঁটতে লোকটার হাত আর পায়ের হাড়গুলো সম্পূর্ণ উল্টো দিকে বেঁকে গিয়ে ওই অমানসিক আকারটা নিয়েছে। লোকটা ভয়ে সিঁটিয়ে ঘরের এক কোণে বসে আছে। ভাঙা কলের বনের যন্ত্রণায় নিজের একটা আঙুল কুকুরের মতো করে চুষছে আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আর সবচেয়ে অবিশ্বাস্যকর ব্যাপারটা হচ্ছে লোকটার গলায় একটা রূপোর চেন ঝুলছে, আর তার সাথে একটা বিরাট আকারের অত্যন্ত চেনা সূর্য মাদুলি। মাদুলির ঠিক মাঝখানে একটা টকটকে লাল পাথর বসানো, যা হারিকেনের আলোতে মানুষের জমাট বাঁধা রক্তের মতো চকচক করে উঠল। মাদুলিটা দেখে হরেনের চোখের সামনে 25 বছর আগের একটা রাতের স্মৃতি বিদ্যুতের মতো ঝলসে উঠল। হরেনের বয়স তখন কত, এই 13 কি 14 বছর। এই চালকল তখন রমরমিয়ে চলত। সে কাজ করত এই চালকলের তৎকালীন মালিক, গ্রামের সবচেয়ে প্রভাবশালী লোক ভবেশ চ্যাটুর্যের বাড়িতে। প্রবল দাপুটে, নিষ্ঠুর আর বদরাগী মানুষ ছিলেন ভবেশ চ্যাটুর্য। তার গলায় সবসময় ঝুলত এই বিখ্যাত সূর্য মাদুলিটা। 25 বছর আগে একদিন হঠাৎ করেই গ্রাম থেকে নিরুদ্দেশ হয়ে যান ভবেশবাবু। সবাই ভেবেছিল ঋণের দায়ে হয়তো পালিয়ে গেছেন, কিন্তু হরিণের মাথাটা বন বন করে ঘুরে উঠল। পিসির সেই প্রলাপগুলো একটার পর একটা ওর কানের কাছে আছড়ে পড়তে লাগলো। ভবেশের বাপের বাক্সটা এখনো ওই মাটির কাঁধে কাঁধে রে। দম বন্ধ করা একটা বিভীষিকা হরেনের গলা টিপে ধরল। ওর আর চিন্তা করার বা দাঁড়িয়ে থাকার মতো স্নায়ুর জোর অবশিষ্ট নেই। মাথার ভেতরটা ভোঁ ভোঁ করছে। হারিকেনটা কোনো মতে হাতে খামচে ধরে ওখান থেকে উল্টো দিকে দৌড় লাগালো হরেন। ধর্মর করে কাঠের সিঁড়ি ভেঙে হাড়গোড়ের স্তূপ মারিয়ে চালকলের সেই লাল হলুদ সুতোর সীমানা পেরিয়ে সে যখন খোলা রাস্তায় এসে পড়ল, তখন ওর শ্বাস আটকে আসছে। অন্ধকারের বুক চিরে উন্মাদের মতো ছুটতে লাগলো হরেন। পেছনে পড়ে রইল সেই অভিশপ্ত চালকল। ভিজে ঘাস মারিয়ে হোঁচট খেয়ে হাঁপাতে হাঁপাতে যখন সে নিজের বাড়ির দাওয়ায় এসে পৌঁছল, তখন ওর জামা কাপড় ঘামে আর কাদায় লেপ্টে আছে। দাওয়ার এক কোণে পিসি তখনও ঘাড় গুঁজে বসে আছে আর ঘোর লাগা গলায় বিড়বিড় করে চলেছে। তোরা আমাকে পাগল বলিস? হ্যাঁ, তোরা কি জানিস আমি কি? আমি আমি যা জানি তোরা তার এক বিন্দুও জানিস না। তোরা নিজেরাই সব কটা পাগল। মাটির দাওয়ায় আছড়ে পড়ার মতো করে এসে পড়ল হরেন। ওর বুকের খাঁচাটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। সারা শরীর ঘামে আর কাদায় লেপ্টে একাকার। কপালের রক্তটো দপদপ করছে। উঠোনের এক কোণে রাখা মাটির কলসির দিকে প্রায় হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল সে। তারপর কাঁপা কাঁপা হাতে ঘটিটা তুলে নিয়ে ঢকঢক করে জল গিলতে শুরু করল।
জল ওর গলা দিয়ে যতটা না নামলো তার চেয়ে বেশি গড়িয়ে পড়ল বুক আর ভিজে শার্ট বেয়ে। বেশ কয়েক ঘটি জল গিলে সে দাওয়ার খুঁটিতে হেলান দিয়ে ধপ করে বসে পড়ল। রাতের গুমট অন্ধকারটা যেন ওর টুঁটি চেপে ধরেছে। ঠিকমতো শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। দাওয়ার এক কোণে বসে থাকা বিমলা পিসি এতক্ষণ নিজের মনেই দুলছিল। হরেনের এই পাগলের মতো ছুটে আসা আর ঘাবি খাওয়ার শব্দে তার ঘোলাটে চোখের দৃষ্টি সেদিকে স্থির হলো। কিরে হরেন, অমন করে পাচ্ছিস কেন? বাঘাকে পেলি? পিসির গলায় একটা অপরাধ বোধের সুর বেজে উঠল। পাগল ছাগল, বুড়ি হয়েছি, মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে আমার। এইসব প্রলাপ বকে বকে খুব বিরক্ত করি বল। হ্যাঁ বাপ, কোথায় গেল ওই অবলা জীবটা? হরেনের গলা দিয়ে তখন কোনো স্পষ্ট স্বর ফুটছে না। সে শুধু ঢোক গিলে শ্বাস নিল। চোখের সামনে তখনও ভাসছে সেই ঘুপচি ঘরের নরক, আর উল্টো দিকে বাঁকানো হাত পা নিয়ে মেঝেতে ঘষতে চলা সেই কঙ্কালসার বিভৎসতা। বাঘা, বাঘা, বাঘা পিসি। হরেনের গলাটা ফেটে চৌচির হয়ে গেছে, যেন বহু দূর থেকে ভেসে আসছে শব্দটা। চালকলের দোতলায় অন্ধকার ঘুপচি ঘরে একটা আস্ত মানুষকে মোটা লোহার শিকলে বেঁধে রাখা হয়েছে পিসি। ও মানুষ নয়, একটা বন্য পিশাচ। চার পায়ে হাঁটে, কুকুরের মতো ইঁদুর চামচিকে। আর আমার বাঘাকে আর ওর গলায় ঝুলছে ভবেশ চ্যাটার্জি সেই সূর্য মাদুলিটা, লাল পাথর বসানো সেই মাদুলিটা। কথাটা শোনা মাত্রই বিমলা পিসির শরীরটা যেন একটা প্রবল ঝাঁকুনি খেল। হারিকেনের ম্লান আলোয় হরেন দেখল পিসির মুখের চামড়াগুলো মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেছে। ঘোলাটে চোখ দুটো কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। পিসির গলাটা অদ্ভুতভাবে কাঁপছে, যেন বহু পুরনো কোনো কবরের ঢাকনা খুলে গেছে। তার মানে ভবেশ ওই চালকলেই এই কাণ্ডটা ঘটিয়েছিল? হরেন ধর্মর করে পিসির পাশে এসে বসল। কি ঘটেছিল পিসি? তুমি কি কিছু জানো? বিমলা পিসি শূন্য দৃষ্টিতে সামনের জমাট অন্ধকারের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর এক অদ্ভুত ঘোরের মতো গলায় সে বলতে শুরু করল। 25 বছর আগে ভবেশ চ্যাটার্জির বউয়ের ডেলিভারি তো আমি করিয়েছিলাম হরেন। রাত তখন 2টোর বেশি। বাচ্চাটা যখন পেট থেকে বেরোলো আমি তো ভয়ে চিৎকার করে উঠেছিলাম। বাচ্চাটা জ্যান্ত ছিল, কিন্তু ওটা কোনো মানুষের বাচ্চার মতো দেখতে ছিল না। হাত পাতগুলো কিরম উল্টো দিকে মোচড়ানো, গায়ের চামড়া কুঁচকানো, ঠিক একটা রাক্ষসের ছানা। হরেনের শির দাঁড়াবে আবার একটা ঠান্ডা স্রোত নেমে গেল। দোতলার মাথায় দেখা সেই উল্টো দিকে বাঁকানো হাত পায়ের অমানসিক সত্তাটার চেহারা ওর চোখের সামনে ভেসে উঠল। পিসি বলে চলল, গায়ে তখন কথা ছিল, এমন বিকলাঙ্গ বিবৎস বাচ্চা জন্ম নিলে পরিবারের ওপর কাল রাত্রি নেমে আসে। বংশের রক্তে পাপ থাকলে তবেই নাকি এমন অলক্ষণে প্রাণীর জন্ম হয়। ভবেশ ছিল গায়ের সবচেয়ে প্রতাপশালী অহংকারী লোক। নিজের বংশের এই কলঙ্ক, এই অপমানের কথা সে কিছুতেই মেনে নিতে পারল না। রাগের চোটে ওর চোখ দুটো তখন জবা ফুলের মতন লাল। আমাকে সোজা দোনলা বন্দুক ঠেকালো মাথার তালুতে, বলল, টু শব্দ করলে মগজ উড়িয়ে দেব।
পিসি একটু থামল, তারপর ডুকরে কেঁদে উঠল তার গলা। রাতের অন্ধকারে ওই সদ্যজাত বিবৎস বাচ্চাটাকে আমার কোল থেকে ছিনিয়ে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল ভবেশ। তারপর কি করলো, কোথায় নিয়ে গেল, কিছু আমি জানতে পারিনি। কিন্তু পরের দিন ভবেশ সারা গায়ে রটিয়ে দিল ওর একটা মরা বাচ্চা হয়েছে। লোক দেখানো একটা কাঠের বাক্স গোরস্থানে কবরও দিল সে। কিন্তু আমি তো জানতাম ওই বাক্সে কোনো বাচ্চা ছিল না। এরপরই ভবেশটা কেমন ওই পাগলা পাগলা হয়ে গেল, বুঝলি। গায়ের লোককে বলল কোনো এক তান্ত্রিক নাকি ওকে বলেছে ওর পরিবারের ওপর এক অশুভ শক্তির ছায়া পড়েছে, আর ওই অশুভ শক্তি নাকি ওই চাল কলটার নিচ থেকেই জেগে উঠেছে। ওই তান্ত্রিকের কথায় রাতারাতি ওই চাল কল চিরতরে বন্ধ করে দিল ভবেশ। আর এই কয়েকদিন পরে তো লোকটা কোথায় একটা নিরুদ্দেশ হয়ে গেল। যারা চাল কলে কাজ করত তারা কাজের খোঁজে শহরে চলে গেল। জায়গাটা চিরকালের মতো পরিত্যক্ত হয়ে পড়ল। কিন্তু তুমি কাউকে এসব বলনি কেন পিসি? বলেছিলুম রে ভাব, ভবিস নিরুদ্দেশ হওয়ার পর আমি গায়ের কয়েকজনকে বলেছিলুম, কিন্তু কে বিশ্বাস করবে এই গরিব দাইমার কথা। এমনকি ভবেশের নিজের বউ আমার কথা মানতে চায়নি। সবাই মেনে নিয়েছিল বাচ্চাটা মরেই জন্মেছিল, আর চাল কলটায় সত্যি সত্যি কোনো অভিশাপ আছে। কিন্তু আমি বুঝিনি, ঘুণাক্ষরও টের পাইনি যে নিজের রক্তকে, নিজের ঔরসজাত সন্তানকে ভবেশ চাল কলের অন্ধকার ঘরে শিকল দিয়ে কুকুরের মতো বেঁধে রেখেছিল। নিজের গলার সূর্য মাদুলিটা পরিয়ে ওকে ওই নরকে ফেলে রেখে পালিয়েছিল। কথাগুলো বলতে বলতেই পিসির চোখ থেকে অঝরে জল পড়তে লাগলো। একটা মানুষের অহংকার আর সম্মান বাঁচানোর তাগিদ কতটা বীভৎস হতে পারে তা ভেবে হরেনেরও যেন নিঃশ্বাস আটকে আসতে চাইল। এই শোন, আমাকে একবার ওখানে নিয়ে যেতে পারবি? হ্যাঁ, পারবি? কি কি বলছো তুমি পিসি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? ওখানে যে আছে সে আর মানুষ নেই, সে একটা রক্ত খেকো পিশাচ। কাল সকালে গায়ের লোক ডেকে দিনের আলো ফুটলে তারপর যা করার করব। না, লোকজন নিয়ে তো যাবি, কিন্তু তার আগে আমি দেখতে চাই। আমার নিজের হাতে পৃথিবীর আলো দেখানো সেই পাপ, আমি তাকে একবার নিজের চোখে দেখতে চাই। আমায় নিয়ে চ। পিসির সেই ঘোলাটে চোখের দিকে তাকিয়ে হরেন দেখল সেখানে ভয়ের কোনো লেশমাত্র নেই। আছে শুধু একটা আদিম দায়বদ্ধতা আর এক বুক যন্ত্রণা। হরেন বুঝল এই বৃদ্ধাকে এখন কোনো যুক্তিতেই আটকানো যাবে না। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে হরেন দাওয়ার পাশে একটা মোটা তেল পাকানো বাঁশের লাঠি তুলে নিল। হারিকেনের কাঁচটা মুছে সলতেটা আরেকটু উস্কে দিল। নিস্তব্ধ গুমোট রাতের বুকে একটা বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধা আর এক আতঙ্কগ্রস্ত যুবক পা বাড়াল সেই অভিশপ্ত চালকলের লাল হলুদ সুতোর সীমানার দিকে। চারপাশের জমাট অন্ধকারের মাঝে হারিকেনের আলোটা যেন একটা ছোট হলুদ চোখের মতো ওদের সাথে সাথে এগোতে লাগলো সেই ভুলে যাওয়া পাপের উৎসের দিকে। লাল হলুদ সুতোর সেই অদৃশ্য সীমানা পেরোতেই চারপাশের বাতাস যেন এক লহমায় হিমশীতল হয়ে গেল। খুব সাবধানে পা টিপে টিপে চালকলের সেই প্রকাণ্ড ভগ্নপ্রায় কাঠামোর ভেতর ঢুকল তারা। মড়মড় মচমচ পুরনো কাঠের সিঁড়িতে পা রাখতে যেন আর্তনাদ করে উঠল পুরো বাড়িটা। প্রতিটা পদক্ষেপে হরেনের বুকের ভেতরটা হাতুড়ির মতো আছড়ে পড়ছে। দোতলার মাচায় পা রাখতেই হারিকেনের ম্লান আলোয় মেঝেতে পড়ে থাকা দৃশ্যটা স্পষ্ট হয়ে উঠল।
বাঘার ছিন্ন ভিন্ন রক্তাক্ত নিথর দেহটা পড়ে আছে একপাশে। ওর প্রিয় কুকুরটা, যে কিনা ওর গায়ের গন্ধ পেলেই ল্যাজ নাড়তে নাড়তে ছুটে আসতো, সে এখন কেবলই একটা রক্ত মাংসের পিণ্ড। দৃশ্যটা দেখেই হরেনের গা গুলিয়ে উঠল। পেটের ভেতর থেকে আবার একটা বমির ডেলা পাকিয়ে গলার কাছে উঠে এলো। বুকের ভেতরটা এক অসহ্য যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল ওর। চোখ বুজে একটা দীর্ঘশ্বাস চেপে নিল সে। পাশে দাঁড়ানো পিসিমার ঘোলাটে চোখ দুটো এই বিভৎসতা দেখে ক্রমশ গোল গোল আর বড় বড় হয়ে আসতে লাগল। বয়সের ভারে নুয়ে পড়া শরীরটা যেন আতঙ্কে কাঠ হয়ে গেছে, কিন্তু তাদের গন্তব্য ওটা নয়। হরেন পিসিমাকে নিয়ে সন্তর্পণে এগিয়ে গেল সেই অন্ধকার ঘুপচি ঘরটার দিকে। হারিকেনের আলোটা ঘরের ভেতর পড়তেই দৃশ্যটা স্থির হয়ে গেল। ঘরের ঠিক মাঝখানে সেই লোহার খুঁটি আর ছিঁড়ে যাওয়া শিকলের পাশে নিথর হয়ে পড়ে আছে সেই লিকলিকে উল্টো দিকে বাঁকানো হাত পায়ের শরীরটা। হরেনের রডের সেই মরণঘাতী আঘাতেই হোক বা বহু বছরের জমানো কষ্টেই হোক, লোকটার শরীর থেকে শেষ প্রাণ বায়ুটুকু বেরিয়ে গেছে। মেঝের উপর চাপ চাপ কালচে রক্ত জমাট বেঁধে আছে। গলার সেই সূর্য মাদুলির লাল পাথরটা হারিকেনের আলোয় একটা জমাট রক্তের বিন্দুর মতো জ্বলজ্বল করছে। পিসিমা ধীরে ধীরে এগিয়ে গেলেন মৃতদেহটার দিকে। কাঁপা কাঁপা হাতে মৃত মানুষটার গলার সেই মাদুলিটা ছুঁলেন তিনি। তারপর ঘরের এক কোণে পড়ে থাকা সেই দামি কাঁসার বাটিগুলোর দিকে তাকালেন, যেগুলোর চারপাশে ছড়িয়ে আছে ইঁদুর আর চামচিকের হাড়। পিসিমার দু চোখ বেয়ে তখন শ্রাবণের ধারার মতো জল নামছে। রাতের জমাট নিস্তব্ধতা ভেঙে এক ডুকরে ওঠা কান্নায় তিনি বলে উঠলেন, 25 বছর আগে ভবেশ বাবুর বাচ্চাটা মেয়ে তো জন্মায়নি রে হরেন। সে জ্যান্ত ছিল, কিন্তু সে ছিল চরম বিকলাঙ্গ। নিজের ওই প্রবল প্রতাপ বংশের আর সমাজের ভয়ে ভবেশ বাবু ওই বিকলাঙ্গ সন্তানটাকে মেনে নিতে পারেননি। তাই লোক ঠকাতে তিনি কাঠের বাক্সে অন্য কিছু ভরে ওই 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 গোরস্থানে কবর দিয়েছিলেন। কিন্তু নিজের রক্তকে তো আর নিজের হাতে খুন করতে পারেননি গো। তাই নিজের জ্যান্ত রক্তকে ওই চালকলের অন্ধকার ঘরে মানুষের চোখের আড়ালে পশুর মতো শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন। হরেন স্তব্ধ হয়ে শুনছে। পিসিমার প্রতিটা কথা ওর মাথার ভেতর হাতুড়ি পেটাচ্ছে। পিসিমা ফুঁপিয়ে ফুঁপিয়ে বলে চললেন, ভবেশ বাবু প্রতিদিন রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে আসতেন, এসে কাঁসার বাটিতে করে তাকে কুকুরের মতো খাবার দিয়ে যেতেন। কিন্তু হঠাৎ একদিন ওনার মৃত্যু বা নিরুদ্দেশ হওয়ার পর এই অন্ধকার ঘরে শিকল বাঁধা বাচ্চাটার কথা দুনিয়ার আর কেউ জানতে পারেনি গো, কেউ না। পিসিমা মেঝের ওপর পড়ে থাকা ইঁদুরের হাড়গোড়গুলোর দিকে আঙুল তুলে একটা অদ্ভুত ঘোরের মধ্যে বলতে লাগলেন, খিদে তৃষ্ণায় অন্ধকারে ধুকতে ধুকতে বাচ্চাটা মরেনি হরেন। বাচ্চার অদম্য তাগিদে সে ঘরের ইঁদুর, আরশোলা, চামচিকা ও সব চিবিয়ে চিবিয়ে খেতে শুরু করলো। একদিন বছরের পর বছর শিকল ধরে টানাটানি করতে করতে হয়তো লোহার পুরনো শিকলটা ওই মাঝখান দিয়ে ছিঁড়ে যায়। কিন্তু ততদিনে সে মানুষের ভাষা স্বভাব ভুলে গিয়ে একটা বীভৎস বন্য প্রাণীতে পরিণত হয়েছে। দিনের পর দিন ওই ঘুটঘুটে অন্ধকারে থাকতে থাকতে তার চোখ অন্ধকারের সাথে মানিয়ে নিয়েছিল। আর ওই শিকার ধরার জন্য সে নিখুঁতভাবে শিখে নিয়েছিল রাস্তার ওই কুকুরের ডাক নকল করতে। কথাগুলো শেষ হতেই চালকলের ভেতর আবার এক আদিম নিস্তব্ধতা নেমে এলো।
হরেনের কাছে সবটা কাঁচের মতো পরিষ্কার হয়ে গেল। ওর মাথার ভেতরটা ভোঁ ভোঁ করছে। এতক্ষণ সে যাকে অন্ধকারের পিশাচ ভেবে ভয় পাচ্ছিল, সে আসলে কোনো অলৌকিক পিশাচ নয়। সে হল ভবেশ চ্যাটার্জির হারিয়ে যাওয়া সেই অভাগা ছেলে, যে কোনোদিন পৃথিবীর আলো ভালোভাবে দেখতে পায়নি, মায়ের কোল পায়নি, মানুষের আদর পায়নি। বাবা তাকে ছেড়ে চলে গেছে, তারপর তার সন্ধানও কেউ করতে আসেনি। একটা বুক চেরা অপরাধ বোধ হরিণের অন্তরাত্মাকে দুমড়ে মুচড়ে দিল। সে নিজের দুই হাতের দিকে তাকালো। এই হাত দিয়ে সে একটু আগে একটা জলজ্যান্ত মানুষকে মেরেছে। হ্যাঁ, সে আত্মরক্ষার্থেই মেরেছে, কিন্তু যাকে মেরেছে সে তো কোনো অপরাধী নয়। সে তো পরিস্থিতির শিকার, একটা চরম ট্র্যাজিক চরিত্র। হরেনের মনে হলো আসল পিশাচ এই শিকল ছেঁড়া মানুষটা ছিল না। আসল পিশাচ ছিল ভবেশ চ্যাটার্জি, যে নিজের মিথ্যে সম্মান বাঁচাতে নিজের ছেলেকে এই অন্ধকূপে তিল তিল করে পশুর চেয়েও অধম করে তুলেছিল। একটা বিকলাঙ্গ শিশুর থেকে তার বাবার অহংকার বেশি ভারী হয়ে দাঁড়িয়েছিল। হরেনের চোখ ফেটে জল বেরিয়ে এলো। এক অব্যক্ত যন্ত্রণায় সে ধপ করে বসে পড়ল মৃতদেহটার পাশে। কোনো ভয় আর নেই, আছে শুধু একটা মানুষের বন্য হয়ে যাওয়ার চরম বাস্তবিক আর সমাজের এক অমানবিক অন্ধকারের দলিল। সেই রাতে হরেন আর কাউকে ডাকেনি। গ্রামের লোক জানলে এই হতভাগ্য মানুষটার মৃতদেহ নিয়েও তারা হয়তো তামাশা করত, মিথ্যে গল্প বুনত। রাতের নিস্তব্ধতায় চালকলের পিছনের ফাঁকা জমিতে হরেন একা হাতে কোদাল চালালো। ওর শরীর ক্লান্তিতে ভেঙে আসছে, তবু থামল না। চালকলের পুরনো শুকনো কাঠগুলো জোগাড় করে সে একটা চিতা সাজালো। তার এক পাশে শুইয়ে দিল ওর প্রাণের চেয়ে প্রিয় বাঘাকে, আর অন্য পাশে শুইয়ে দিল 25 বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করা ওই নাম না জানা অভাগা মানুষটাকে। হরেন দেশলাই ঠুকে আগুন ধরিয়ে দিল চিতায়। শুকনো কাঠে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। আগুনে লেলিহান শিখা যেন চালকলের সমস্ত পাপ, সমস্ত অন্ধকারকে পুড়িয়ে ছাই করে দিতে চাইল। তারপর ধীরে ধীরে পূব আকাশ একসময় ফর্সা হয়ে এলো। পাখিদের কলকাকলিতে ভাঙল রাতের নিস্তব্ধতা। ভোরের প্রথম আলো যখন চিতার ছাইয়ের ওপর এসে পড়ল, হরেন তখনও একইভাবে বসে আছে চালকলের উঠোনে। তার চোখে কোনো জল নেই, বুকে কোনো ভয় নেই, আছে শুধু এক গভীরতা, সারা জীবন বই বেড়ানোর মতো একটা দীর্ঘস্থায়ী বিষণ্ণতা। 25 বছরের পুরনো একটা পাপ আজ ভোরের আলোয় ছাই হয়ে মিশে গেল মাটিতে। শুনছিলেন মহুয়া পাত্র বিরচিত মাঝ রাতের মেঠো পথ। আমাদের আজকের এই বিশেষ নিবেদন আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, পাশাপাশি হাইপ দিতে ভুলবেন না, যাতে আমাদের গল্পগুলি আরও শ্রোতা বন্ধুদের মাঝে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। প্রত্যেকবারের মতো আজও এই গল্পের মধ্যে থেকেই আপনার জন্য রইল একটি প্রশ্ন। আশা করি আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণ গল্পটি শুনেছেন। তাহলে বলুন তো, আমাদের আজকের এই গল্পে রাত ঠিক কটার সময় হরেন বাঘাকে খুঁজতে বেরিয়েছিল? খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে একবার চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের বিগত এপিসোড ভুবন দাদুর ভিটে এই গল্পে সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন সরোজিনী, দিব্যাংশী, নয়নিকা, গাবান, মনীষা হালদার, তন্দ্রা দত্ত, অনু, সবুজ, রীনা বাছার, খোকন বাছার, রুমনা, গণেশ দাস, মিঠু দাস, রিয়া দাস,
রনিত দাস, সমীর সরকার, অমিতা ঠাকুর, শুভঙ্কর দাস, গুরুদেব মহাসেন, শেখ মনোয়ার, জাকির কাজী, সঞ্চিতা, সৌমেন দে, দীনেশ বণিক, তাজিবুল, শ্যাম দাস, সেন্টু শেখ, আকাশ মিদ্ধয়, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, সুষমা মণ্ডল, অনিল মণ্ডল, পুষ্প মণ্ডল, মিলন মণ্ডল, জয়ন্তী দাস, মোহাম্মদ মাহিম খান, রাজেশ শেখ, শঙ্কর মণ্ডল, টুম্পা মণ্ডল, পূজা মণ্ডল, দীপক মণ্ডল, বন্দনা মণ্ডল, আহিলি মজুমদার, প্রিয়াঙ্কা প্রামাণিক, প্রদীপ, সুরজিৎ দাস, চিরঞ্জিত রায়, রাজতিয়া, সুপর্ণা এবং শফিকুল খান। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলো নিয়মিত শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট বক্সে জানানোর জন্য। এভাবেই সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সঙ্গে আরো গল্প শুনতে হলে আপনি আমাদের আরো দুটি চ্যানেল চেক আউট করতে পারেন, পিশাচ পর্ব এবং অল ডে সাসপেন্স। চ্যানেল লিংক আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করব এপিসোডটি, বেশি সময় নেব না। তবে আবার কিন্তু দেখা হবে আগামী এপিসোডে খুব তাড়াতাড়ি একটা ভূতের গল্পের সাথে। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।